ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে জাপানের পেপারটি রয়েছে অর্থাৎ ডিএসসি B3, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও, এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও আমি পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। এছাড়া আমি বলে রাখি, তোমাদের বাদবাকি যে পেপারগুলি রয়েছে CC14, CC13, সেই পেপারের সাজেশনগুলোও পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নাও, ঠিক আছে। আজকে আমি তোমাদের অনুরোধে একটি 20 মার্কসের কোশ্চেন অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। প্রশ্নটি হচ্ছে, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। আমি কিন্তু সাজেশনের প্রশ্নটি দিয়েছিলাম 20 মার্কসের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এবার আমি অ্যান্সারটি বলছি সরাসরি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। বিশ্ব ইতিহাসে 1931 সালের মাঞ্চুরিয়া আক্রমণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বহিঃপ্রকাশ। জাপান দীর্ঘদিন ধরে পূর্ব এশিয়ার প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। চীন দুর্বল হয়ে পড়ায় এবং পশ্চিমার্থী শক্তিগুলোর দৃষ্টি ইউরোপের দিকে নিবদ্ধ থাকায় জাপান এই সুযোগকে কাজে লাগিয়ে মাঞ্চুরিয়া দখলের পরিকল্পনা করে। এই ঘটনাটি শুধু চীন জাপান দ্বন্দ্বের নিদর্শন নয়, বরং এটি ছিল বিশ্বজুড়ে নতুন সাম্রাজ্য বিস্তারের স্পর্ধিত প্রচেষ্টার একটি রূপ, যা লিগ অব নেশনসের ব্যর্থতাও তুলে ধরে। প্রথম প্যারাটি বলে দিলাম। পরবর্তী প্যারা দেখো। প্রথমত, জাপানের অর্থনৈতিক সংকট মাঞ্চুরিয়া আক্রমণের অন্যতম প্রধান কারণ ছিল। 1929 সালের বিশ্ব মন্দার ফলে জাপানের শিল্প ও বাণিজ্য মারাত্মক প্রভাব পড়ে। বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপান সরকার এক নতুন উপনিবেশ স্থাপন করে কাঁচামাল আহরণ ও বাজার সম্প্রসারণের কথা ভাবতে থাকে। মাঞ্চুরিয়া ছিল খনিজ ও কৃষি সম্পদে সমৃদ্ধ, বিশেষত কয়লা ও লৌহ আকারে ভরপুর। তাই এই অঞ্চলটি অর্থনৈতিক স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয়ত দেখো, মাঞ্চুরিয়ার ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বও জাপানের দখল নীতিকে প্রভাবিত করে। মাঞ্চুরিয়া পূর্ব এশিয়ার এক প্রান্তে অবস্থিত হওয়ায় এটি জাপান ও চীনের মধ্যে একটি সংযোগস্থল হিসেবে কাজ করত। এই অঞ্চল দখল করে জাপান একদিকে যেমন চীনের অভ্যন্তরীণ অনুপ্রবেশের সুবিধা পাবে, তেমনি অন্যদিকে রাশিয়া ও মঙ্গোলিয়ার দিকেও চোখ রাখতে পারবে। ফলে সামরিকভাবে এই অঞ্চলটি দখল করা জাপানের জন্য এক বড় কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হয়। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই জাপান পেপারে কেউ নোটস পারচেস করতে চাও, এছাড়া CC14 এবং তোমাদের DSCA3 পেপার রয়েছে, সেই পেপারের নোটসগুলি যদি পারচেস করতে চাও তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি অলরেডি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রেখেছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি একেবারে অতি অল্প দামে তোমাদেরকে PDFগুলি শেয়ার করে দেবো, ঠিক আছে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সকলে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। পরবর্তী প্যারা দেখো, চীনের রাজনৈতিক দুর্বলতা ও অভ্যন্তরীণ কোন্দল জাপানকে আক্রমণে উৎসাহিত করে। 1911 সালে চীনের রাজতন্ত্রের পতনের পর দেশটি একাধিক সামরিক শাসকের হাতে বিভক্ত হয়ে পড়ে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশেই দুর্বল হয়ে যায়। এই পরিস্থিতিতে জাপান বুঝতে পারে যে চীন এই আগ্রাসনের মোকাবিলা করতে পারবে না, ফলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে মাঞ্চুরিয়া দখলের উদ্যোগ নেয়। চতুর্থত, জাপানের সামরিক নেতাদের উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক বাহিনীর প্রভাবশালী অবস্থানও মাঞ্চুরিয়া আক্রমণের একটি প্রধান কারণ। জাপানে তখন বেসামরিক সরকারের চেয়ে সামরিক বাহিনীর প্রভাব অনেক বেশি ছিল। সামরিক নেতারা বিশ্বাস করতেন যে জাপানের ভবিষ্যৎ সমৃদ্ধি ও নিরাপত্তা নির্ভর করছে উপনিবেশ বিস্তারের ওপর। এই কারণে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে 1931 সালে মুগদেন দুর্ঘটনা ঘটিয়ে মাঞ্চুরিয়া দখলের অজুহাত সৃষ্টি করে। পঞ্চমত, লিগ অব নেশনসের দুর্বলতা ও পাশ্চাত্য শক্তিগুলির নিষ্ক্রিয়তাও জাপানকে সাহস জুগিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত লিগ অব নেশনস বিশ্বশান্তি রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইলেও বাস্তবে এটি ছিল অনেকটাই শক্তিহীন। জাপান মাঞ্চুরিয়া দখলের পর চীনের বিরুদ্ধে অভিযোগ জানায়, কিন্তু লিগ কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। এই নিষ্ক্রিয়তা জাপানকে ভবিষ্যৎ আগ্রাসনের পথ দেখায়। ষষ্ঠত, জাপানের অভ্যন্তরীণ রাজনীতিতেও চরমপন্থা জাতীয়তাবাদের উত্থান মাঞ্চুরিয়া আক্রমণের পিছনে বড় ভূমিকা রাখে। অনেক রাজনৈতিক দল এবং জনসাধারণ মাঞ্চুরিয়া দখলকে এক ধরনের জাতীয় গৌরব হিসেবে দেখেছিল।
মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন এক চেতনা তৈরি করা হয়েছিল যে জাপান একটি ঈশ্বর প্রদত্ত জাতি এবং তাদের দায়িত্ব এশিয়ার নেতৃত্ব নেওয়া। এই মনোভাব সাম্রাজ্যবাদী নীতিকে উৎসাহিত করে। পরিশেষে অনেক ইতিহাসবিদ যেমন জর্জ কিহান এবং কনরাড টটম্যান মনে করেন জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ ছিল একটি দীর্ঘমেয়াদী সাম্রাজ্যবাদী কৌশলের অংশ, যেখানে অর্থনৈতিক সংকট, সামরিক উচ্চাঙ্গা, চীনের দুর্বলতা এবং আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা সব মিলিয়ে কাজ করেছে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পূর্বাভাস, যেখানে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতা ও জাতীয়তাবাদের উত্থান এক জটিল সংকটের সৃষ্টি করেছিল। এই ছিল জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ। এবার দেখো জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের ফলাফল কী হয়েছিল। মাঞ্চুরিয়া আক্রমণের ফলে চীন মারাত্মক রাজনৈতিক ও সামরিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। চীন তখন অভ্যন্তরীণভাবে দুর্বল এবং বিভক্ত ছিল। জাপানি আগ্রাসনের পর কেন্দ্রীয় সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যায়। চীনের জাতীয়তাবাদী দল এই ঘটনাকে কেন্দ্র করে জাপান বিরোধী আন্দোলন জোরদার করে, কিন্তু বাস্তবিকভাবে তারা সামরিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। এর ফলে চীনে এক ধরনের হতাশা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা চীনের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। জাপান এই আক্রমণের মাধ্যমে আন্তর্জাতিক মহলে এক চরম সমালোচনার মুখে পড়ে। চীন লিগ অব নেশনসে অভিযোগ দায়ের করে। তদন্ত করে দেখায় যে জাপানের মুকদেন দুর্ঘটনার দাবি ছিল সাজানো। লিগ অব নেশনস জাপানকে দোষী সাব্যস্ত করে, কিন্তু জাপান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং 1933 সালে লিগ অব নেশনস থেকে নিজেদের প্রত্যাহার করে। এই ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে লিগ অব নেশন ছিল একেবারে অকার্যকর। ফলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতি ভঙ্গ হয় এবং ভবিষ্যতের জন্য এক বিপজ্জনক দৃষ্টি স্থাপিত হয়। তারপরে প্যারা দেখো, মাঞ্চুরিয়া আক্রমণের মধ্য দিয়ে জাপান তাদের সামরিক বাহিনীর ক্ষমতা আরও সুসংহত করে তোলে। জাপানের সেনাবাহিনী শুধু মাঞ্চুরিয়া দখল করেই থেমে থাকেনি, বরং সেখানে ম্যানচুকু নামে এক পুতুল রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং একে শাসনের জন্য চীনের প্রাক্তন সম্রাট পুইকে বসিয়ে দেয়। তবে প্রকৃতপক্ষে শাসন চলত জাপানের সামরিক কর্তাদের হাতে। এই ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে জাপানের রাজনীতিতে তখন বেসামরিক সরকারের চেয়ে সামরিক নেতারা অনেক প্রভাবশালী হয়ে উঠেছে, যা ভবিষ্যতে আরও আগ্রাসী নীতির পথ প্রশস্ত করে। এই আক্রমণ চীন জাপান সম্পর্কের মাঝে স্থায়ী বিদেশের বীজ বপন করে। সাধারণ চীনা জনগণের মধ্যে জাপানের প্রতি ঘৃণা আরও গভীর হয়। নানা জায়গায় জাপান বিরোধী বিক্ষোভ, বয়কট এবং প্রতিবাদ শুরু হয়। এর ফলেই 1937 সালে পূর্ণাঙ্গ চীন জাপান যুদ্ধ শুরু হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে ওঠে। ইতিহাসবিদ ফ্রাঙ্ক ডিক্টর এই ঘটনা মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, মাঞ্চুরিয়া ছিল যুদ্ধের আগুনে প্রথম জ্বালানির মতো। মাঞ্চুরিয়া দখলের ফলে জাপান নিজেকে একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করতে চায়। তবে এই আগ্রাসন আন্তর্জাতিক ক্ষেত্রে জাপানের বিচ্ছিন্নতাও ডেকে আনে। পাশ্চাত্য দেশগুলো যেমন ব্রিটেন ও আমেরিকা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে জাপানের এই আগ্রাসনকে স্বীকৃতি দেয়নি। পরবর্তীকালে এই দেশগুলো জাপানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা জাপানকে আরও চাপে ফেলে এবং পার্ল হারবারের আক্রমণের মতো ঘটনার দিকে ঠেলে দেয়। মাঞ্চুরিয়া আক্রমণ ছিল জাপানের সাম্রাজ্য বিস্তারের এক সূচনা মাত্র। এই ঘটনার পরে জাপান আরও আগ্রাসী হয়ে ওঠে এবং চীনের অভ্যন্তরে আরও দখলের চেষ্টা করে। বিশেষত 1937 সালে নানজিং গণহত্যা, যেখানে লক্ষাধিক চীনা নাগরিক নিহত হয়, তার পিছনে মাঞ্চুরিয়ায় সফল আগ্রাসনের আত্মবিশ্বাস ছিল মূল চালিকা শক্তি। ইতিহাসবিদ আলান টেলর বলেন, মাঞ্চুরিয়া জাপানকে দেখিয়ে দেয় বিশ্ব কিছুই বলবে না, তাই আগ্রাসনই হতে পারে উন্নয়নের পথ। সবশেষে বলা যায়, মাঞ্চুরিয়া আক্রমণের ফলাফল শুধু তৎকালীন চীন ও জাপানে সীমিত ছিল না, বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথকে প্রশস্ত করে দেয়। জাপান, জার্মানি এবং ইতালির মতো দেশগুলো বুঝে যায় লিগ অব নেশনস এবং আন্তর্জাতিক সংগঠনগুলো আসলে নিরস্ত্র। ফলে বিশ্ব আবারও একটি মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে। মাঞ্চুরিয়ার ঘটনা ইতিহাসে একটি সতর্কবার্তা হিসেবে রয়ে যায়, যেখানে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা এক আগ্রাসী শক্তিকে কতটা সাহসী করে তুলতে পারে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা যদি কেউ পিডিএফ পারচেস করতে চাও, অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।